তিনি উপলব্ধি করেছিলেন, সকালের সৌন্দর্য তিনি যা দেখেছিলেন সেটা তিনি এখানে ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। তার ভ্রমণ সঙ্গী হিসাবে কিন্তু তার বোন দরদি থাকতেন। তাহলে কবি ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে দাঁড়িয়ে যা যা জিনিস তিনি লক্ষ্য করেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন, সেই তার দেখা জিনিসগুলো, বস্তুগুলো তিনি এই লেখার মাধ্যমে প্রকাশ করেছেন। ওকে, নাও we are going to start the poem upon Westminster Bridge. দেখো, the very first line, earth has not anything, কথা হচ্ছে এখন, earth has not anything to show more fair, dull would he be of soul who could pass by, a sight so touching in its majesty, this city now doth like a garment wear, the beauty of the morning silent bare, ships, towers, domes, theatres and temples lie, open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Never did sun more beautifully steeped in its first splendor, valley, rock or hill. Never saw I, never felt a calm so deep, the river glideth at his own sweet will. Dear God, the very houses seem asleep, and all that mighty heart is lying still. Earth has not anything to show more fair. Negative sentence. The very first line emphasizes on the fact that the poet is deeply touched by the beauty of the city. মানে কবি এই শহরে, লন্ডন শহরের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে রয়েছেন, তার কাছে মনে হয়েছে যে আর্থ হ্যাজ নট এনিথিং, মানে পৃথিবীর যেন আর কোনো কিছুই নেই, টু শো মোর ফেয়ার, মানে আরও বেশি কিছু সৌন্দর্য দেখানোর। দ্যাট মিনস কি, পৃথিবী ইতিমধ্যেই সব থেকে সুন্দর যে জিনিস, সুন্দর যে বস্তু, সেই সৌন্দর্য উপলব্ধিটা, সেই সৌন্দর্যটা পরিবেশন করে ফেলেছে পৃথিবী, তাই না? আর্থ হ্যাজ নট এনিথিং মানে পৃথিবীর আর কিছুই নেই, মানে যা দেখানোর, যা কিছু সুন্দর জিনিস দেওয়ার, সেটা যেন ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। ইট ইজ অ্যাকচুয়ালি এ ফিগার অফ স্পিচ কল্ড হাইপারবোল। হাইপারবোল মানে কি, লিখেছিলাম যখন তোদের প্রথম শুরু হয়, কিছু কিছু ফিগার অফ স্পিচ লিখেছিলাম, সিমিলি থেকে শুরু করে, হ্যাঁ, মেটাফোর থেকে শুরু করে। সেরকম একটা ফিগার অফ স্পিচ হচ্ছে যে হাইপারবোল। হাইপারবোল হচ্ছে যে কি, যখন কোনো কিছু জিনিসকে একটা এক্সাজারেট করা হয়, অতিরঞ্জিত করে যখন বলা হয়, বুঝতে পারছিস? অতিরঞ্জিত মানে একটু বাড়িয়ে বলা। হ্যাঁ, আরে বাবা তো শ্বশুর বাড়ি গেলো, জানিস তো, জামাই নিমন্ত্রণ করেছিল, হ্যাঁ, এই এত বড় কই মাছ খাইছে। আমার মায়ের মতো কই মাছ কি আর এত বড় হয় যে কিভাবে দেখাচ্ছে? তো এইরকম আর কি, মানে কোনো কিছু জিনিসকে অনেক কিছু বাড়িয়ে বলা, ঠিক আছে? তো সেইরকম পৃথিবী, কবির কাছে মনে হয়েছে যে পৃথিবী যেন যা কিছু সুন্দর এখানেই ঢেলে দিয়েছে। পৃথিবীতে তো আরো অনেক কিছু সুন্দর জিনিস রয়েছে, তাই না? কবির মনে হলো যেন পৃথিবী সব থেকে সুন্দর জিনিসটা এখানে দিয়েছে, আর কোনো কিছু নেই দেওয়ার মতো। এই জন্য বলা হচ্ছে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। শো মানে কি, দেখানো, প্রদর্শন করানো। কি প্রদর্শন করানো? সুন্দর জিনিস। তাহলে পৃথিবীর আর কোনো কিছু জিনিস নেই, সুন্দর জিনিস নেই যা সেটা দেখাতে পারে। তার মানে লন্ডন শহরের যে সৌন্দর্য, কবি যে সৌন্দর্য উপলব্ধি করছেন, হ্যাঁ, ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে, সেটা দাঁড়িয়ে সেখানে সেই দৃশ্য দেখে কবির মনে হয়েছে যে পৃথিবীর যেন আর কোনো কিছুই নেই, সুন্দর কিছু বস্তু দেখানোর। ডাল would he be of soul who could pass by? ডাল
ডাল মানে কি? হ্যাঁ না ডাল মানে তো নোংরা অর্থে নয় এখানে, তোরা সেই অপোজিট মিনিং করতিস। ডাল মানে নিরস, ইন্টেলিজেন্টের বিপরীত লিখতিস, ডাল লিখতিস। নিরস। বইটা এখন বন্ধ কর, এটা বাড়িতে পড়ি। এখন আমি যা বলছি সেটা মন দিয়ে শোন এবং টেক্সটটা এখন ফলো কর। টেক্সট বইটার কাছে রাখ। এটা খুব বাজে জিনিস। এখন মনে হচ্ছে আমি পড়াচ্ছি মানে বাড়িতে গিয়ে এই বইটা আছে আমার, এটা দেখে করে নেবো। হ্যাঁ, ওভাবে হয় না। তাহলে ডাল মানে কি? নির্বোধ, বোধহীন। তাহলে ডাল উড হি বি অফ সোল, মানে হৃদয় থেকে যেন সে নির্বোধ। কে, কাকে বলা হচ্ছে ডাল? হু কুড পাস বাই, যে এই দৃশ্যটাকে অ্যাভয়েড করে চলে যাবে, মানে পাশ কাটিয়ে চলে যাবে, মানে ওই ওয়েস্টমিনিস্টার থেকে চলে যাবে, দৃশ্যগুলো তার চোখে পড়বে না, এইরকম কোনো ব্যক্তি, সে হয়ে যাবে ডাল। তার মানে সেই ব্যক্তির কি তার কোনো সেন্স অফ বিউটি নেই, মানে সৌন্দর্য উপলব্ধি করার মতো যে বোধ, হ্যাঁ, সেই বোধ তার মধ্যে থাকবে না, সেরকম ব্যক্তিকে এখানে ডাল বলা হচ্ছে। তাই তো আমরা সবাই যাই, কিন্তু আমরা সেই যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এমন কোনো একটা জিনিস, সুন্দর বস্তু, সেটা দেখে কি আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ি সেই সৌন্দর্যটাকে উপলব্ধি করবার জন্য? পূর্ণিমার চাঁদ, হ্যাঁ, কত সুন্দর বড় একদম যখন ওঠে আকাশে, টিউশন থেকে বাড়ি ফিরছিস সাইকেলে করে, এরকম কি কোনোদিন হয়েছে যে সাইকেলটা থামিয়ে একটু দাঁড়িয়ে পড়লি কিছুক্ষণ ওই সুন্দর চাঁদটাকে দেখার জন্য? আমি কোন দিকে দেখিয়েছি? আমি কি রাস্তা দিকে দেখিয়েছি? আমি তো বনের দিকেই দেখিয়েছি। তার মানে যে দাঁড়িয়ে পড়ে তার মধ্যে কি থাকবে? সৌন্দর্য বোধ রয়েছে তার, তাই না? সেই সুন্দর চাঁদটাকে উপলব্ধি করবার জন্য, হ্যাঁ, তার সেই সৌন্দর্যটাকে দেখার জন্য অত টাকা খরচ করে বিদেশ যেতে হবে না। সৌন্দর্য আমাদের এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে লুকিয়ে থাকে, ঠিক আছে? সেগুলোকে উপলব্ধি করতে হয়। আমার এখনো মনে পড়ে ক্লাস প্রাইমারি স্কুলে যখন পড়তাম, প্রাইমারি স্কুলে যখন টিউশন পড়তাম, তখন আমি 10-এ পড়ি। শীতকাল, সূর্যের আলো একটা শিশির বিন্দু জাস্ট পড়ছে সেখান থেকে, আর সূর্যের আলোটা কি হচ্ছে? রিফ্লেক্ট হচ্ছে, যার ফলে সেই শিশির বিন্দুটা খুব সুন্দর হীরের মতো একদম চকচক করছে। স্যার পড়াচ্ছে বটে, কিন্তু মনটা চলে যাচ্ছে ওই দিকে। এই যে ছোট ছোট জিনিসগুলো আমাদের মনকে আনন্দ দেয়, হ্যাঁ, বলতে পারিস, ঠিক আছে? এরকম অনেক, আমি এটা বলছি অনেক। আমি ধর টিউশন পড়িয়ে বাড়ি ফিরছি সাইকেলে করে, তখন দেখো চাঁদটা সুন্দর উঠছে, হ্যাঁ, ক্লান্ত হয়ে যখন ফিরছি, মানসিকভাবে ক্লান্ত, শারীরিকভাবে ক্লান্ত, দাঁড়িয়ে পড়লাম, হ্যাঁ, সুন্দরভাবে চাঁদটাকে বেশি উপলব্ধি করলাম। আস্তে আস্তে তখন সাইকেলের স্পিডটাও কমে গেল, হ্যাঁ, সুন্দর। কিন্তু এখন কি হয়? এখন গাড়ি নিয়ে হু করে চলে এলাম, তো স্পিডে চলে এলাম, সেটা মিস করি খুব। এরকম আর কি। আচ্ছা, তাহলে এখানে ডাল উড হি বি অফ সোল, মানে সে ব্যক্তি, মানে এখানে হি বলতে কোনো এক ব্যক্তি, সেই ব্যক্তি যার মধ্যে কোনো সেন্স নেই, সৌন্দর্য উপলব্ধি করার মতো কোনো বোধ নেই, তাহলে সে হবে নির্বোধ ব্যক্তি হবে সে, যে কিনা এই দৃশ্যটাকে উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যাবে। কথা হচ্ছে কিন্তু, হ্যাঁ, এটা ভালো করে বুঝতে হবে। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, সাইট মানে কি? দৃশ্যটা কীরকম কবির কাছে মনে হয়েছে? এ সাইট সো টাচিং মানে কি? হৃদয়গ্রাহী, মর্মস্পর্শী, মানে কবিকে মুভড করেছে। দ্য পোয়েট ইজ মুভড বাই দ্য বিউটিফুল সাইট। ওকে, এ সাইট সো টাচিং, ওই দৃশ্যটা এতটাই মনোমুগ্ধকর, ইন ইটস ম্যাজেস্টি, নিজস্ব গরিমায়, দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। এখানে DOTH, ডোথ মানে হলো ডাজ, ইটস অ্যান আর্কেইক ওয়ার্ড মানে হলো প্রাচীন, মানে প্রাচীন ইংরেজিতে ডাজকে ডোথ লেখা হতো ওল্ড ইংলিশ পিরিয়ডে, তো ওটাই এখন আমরা ডাজ বলতে পারি।
তাহলে দিস সিটি বলতে এখানে কোনটাকে বোঝানো হচ্ছে? লন্ডন শহরটিকে বোঝানো হচ্ছে। দিস সিটি মানে এই শহর বলতে লন্ডন শহর। নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়ার মানে কি? পরিধান করেছে। কিসের মতো করে পরিধান করেছে? গার্মেন্ট মানে পোশাক। এখানে সিমিলির একটা উদাহরণ দেওয়া রয়েছে। হ্যাঁ, সিমিলি আমরা জানি, পড়ার মন নেই তোদের। হ্যাঁ, ওটা বললাম তো, ওল্ড ফর্ম অফ ডাজ, ওটা পোয়েটিক্যাল ইউজ, মানে ওল্ড ইংলিশ পেটে বলা হতো। সিমিলি মানে যখন কিনা দুটো বস্তুর মধ্যে তুলনা করা হয় সরাসরিভাবে বাই ইউজিং অ্যাজ, লাইক, সো, এই সমস্ত শব্দগুলোকে যখন তুলনা করা হচ্ছে। এখানে আমরা লাইক শব্দটা পেয়ে গেছি। লাইক শব্দ দিয়ে দুটো কিছু একটা তুলনা হচ্ছে তার মানে। তাহলে এখানে কার সঙ্গে কার তুলনা সেটা একটু পরিষ্কার হয়ে বুঝে নিতে হবে। তাহলে এখানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? ওই যে শহরটা পরিধান করেছে, কার মতো করে পরিধান করেছে? উজ্জ্বল পোশাক, গার্মেন্ট হচ্ছে পোশাক। তার মানে কি? আলোর পোশাক। এই যে তখন সবে মাত্র সূর্য উঠেছে, হ্যাঁ, ডন, DAWN, এই যে নোটে লিখেছিলাম না, ডন, একটা ট্র্যাক অফ ডন। তো সেই সময় কবি ওই দৃশ্য উপলব্ধি করছেন। তোরা কি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়িস না সূর্য ওঠার পরে উঠিস? সূর্য ওঠার পরে, তাই তো? সূর্যকে নিয়েই উঠি, সূর্যকে ফোন করি, উঠে পড়, তো সূর্য ওঠার মুহূর্তটা কি তোরা লক্ষ্য করেছিস? লক্ষ্য পড়েছে? সেই পূর্ব দিকের সূর্য যখন উঠছে, একটা লাল রং যেন ছড়িয়ে দিয়েছে আকাশে, হ্যাঁ, এরকম একটা দৃশ্য দেখেছিস? এবং সেটা খুব সুন্দর লাগে আমাদের। তো সেরকম সময়কাল। তারপরে আস্তে আস্তে যখন সূর্য উদয় হয়, সেই সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। তা সেই সূর্যের আলোটা কি হয়েছে? গোটা শহরের উপর পড়েছে। এবং কবি এখানে কল্পনা করছেন যেন শহরটি সেই আলোর পোশাক পরিধান করেছে। বুঝা গেল? তাহলে শহরটি গার্মেন্ট হচ্ছে পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে। কিসের পোশাক? আলোর পোশাক। মানুষ যেরকম পোশাক আশাক পরে, সেরকম যেন শহরটিও পোশাক পরেছে, যেন সেটা কিসের পোশাক? আলোর পোশাক। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। তাহলে ওই সকালের যে সৌন্দর্যটা, সেটা কেমন? সেটা সাইলেন্ট, সেটা হলো বেয়ার। সাইলেন্ট হচ্ছে যে নিস্তব্ধ, বেয়ার হচ্ছে যে অনাবৃত। এখানে সাইলেন্ট অ্যান্ড বেয়ার কথাটা বলার একটাই কারণ, যে একটু আগে বলছিলাম কবিতাটা শুরু হওয়ার আগে, লন্ডন শহর সেই যখন সূর্য উদয় হচ্ছে, ডন, অ্যাট দ্য টাইম অফ ডন, সেই সময় কিন্তু তখনও শহরের কাজকর্মগুলো শুরু হয়নি, মানুষ তখনও ঘুম থেকে ওঠেনি, শিল্প কলকারখানার কাজ শুরু হয়নি, তাই না? ধোঁয়া উঠেনি তখনও, কলকারখানার ধোঁয়া সেটা ওঠেনি, এবং গাড়ি ঘোড়াও চলতে শুরু করেনি। একটা সুন্দর পরিবেশ, সামান্য তোরা গৌড়াতেই দেখতে পাবি এখন গেলে কেমন পরিবেশ থাকে। কিন্তু ওই গৌড়াটাই তুই যখন 5:30 5টার দিকে যাবি, তখন কিন্তু শুনশান, দোকানপাট কিছু খুলে নেই, হ্যাঁ, একটা শান্ত পরিবেশ থাকে। হ্যাঁ, তখন রিম্পা রোডের সাইডে 5 মিনিট অপেক্ষাও করেনি যে কীভাবে পার হবো, সেটাও ভাবেনি, তাই তো? খুব ভিড় হয়ে যাওয়া যায়, ঠিক আছে? তার মানে কি, ঠিক একই রকম ভাবে লন্ডন শহরেও ঠিক সেই রকম, যে ওই সকালের যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা কেমন? সাইলেন্ট, নীরব, বেয়ার, অনাবৃত। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাইন। ওই সময় কি হচ্ছে? শিপস মানে কি? জাহাজ। টাওয়ার্স মানে কি? চূড়া, ঠিক আছে? ডোমস মানে কি রে? ডোমস হচ্ছে যে গম্বুজাকৃতি, গম্বুজ বলতে কীরকম? গম্বুজাকৃতি কোনো স্ট্রাকচার, সেটা কীরকম হতে পারে? ধর মসজিদের যে মাথাটা যেরকম থাকে আর কি, গম্বুজ। থিয়েটার হচ্ছে নাট্যশালা। আর টেম্পলস মানে হচ্ছে যে মন্দির, টেম্পলস লাইন, এগুলো সাহিত্য থাকে। তাহলে কবি মানে
হ্যাঁ টেম্পলস, এইটা টেম্পলস হচ্ছে মন্দির, টাওয়ার 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 হচ্ছে চূড়া। চূড়া হ্যাঁ তার মানে কি কবি ওই ব্রিজ থেকে দাঁড়িয়ে কোন কোন জিনিস লক্ষ্য করছেন সেগুলো মনে রাখতে হবে। কোন কোন জিনিস লক্ষ্য করলেন তাহলে? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। তার মানে কি দূর থেকে তিনি মানে ব্রিজ থেকে তিনি দূরবর্তী জায়গায় এই জিনিসগুলোকে লক্ষ্য করতে পেরেছেন। একটু উঁচু উঁচু জায়গা তো এগুলো সহজেই চোখে পড়ে সাধারণভাবে। তো জাহাজ, চূড়া, হ্যাঁ থিয়েটার্স নাট্যশালা, মন্দির এবং গম্বুজাকৃতি কোনো স্ট্রাকচারকে তিনি লক্ষ্য করতে পেরেছিলেন। ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। ওপেন মানে কি? সেটা বিস্তৃত, সেটা বিস্তৃত। কোনগুলো বিস্তৃত হয়ে রয়েছে? ওই যে জিনিসগুলো যেগুলো শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস যেগুলোকে কবি লক্ষ্য করতে পেরেছেন সেইগুলো ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস। ফিল্ডস হচ্ছে মাঠ, মাঠ বরাবর বিস্তৃত। অ্যান্ড টু দ্য স্কাই, আকাশ বরাবর। আকাশ বরাবর কেন বলা হয়েছে? এগুলো উঁচু তো, ধর টাওয়ার্স বা টেম্পলস বা থিয়েটার্স এগুলো অনেক উঁচু পর্যন্ত বিস্তৃত, সেই জন্য গগনচুম্বী, আকাশচুম্বী এগুলো উঁচু উঁচু জিনিসগুলোকে কি বলা হয়? আকাশচুম্বী, গগনচুম্বী এরকম বলা হয় না? অনেক উঁচু উঠে যাচ্ছে। তাহলে all bright and glittering in the smokeless air, সমস্ত জিনিসগুলোই all bright, bright মানে কি? উজ্জ্বল। কেন উজ্জ্বল? and glittering, glittering মানে হচ্ছে যে ঝকমকে হওয়া, চকচক করা, ঝকমক করা। in the smokeless air, smokeless মানে কি? ধোঁয়াহীন বাতাস। একটু আগেই বললাম শহরের কাজকর্ম, শিল্প কলকারখানার কাজ তখনও শুরু হয়নি, ধোঁয়া তখনও কিন্তু গ্রাস করেনি পরিবেশকে, তাই না? ধোঁয়া নেই বলেই কবি কিন্তু অনেক দূরবর্তী স্থান পর্যন্ত এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। সেই জন্য ব্রাইট, এবং এই কারণেও ব্রাইট, সবেমাত্র সূর্য উঠছে, সূর্যের আলোটা পড়তে শুরু করেছে এইগুলোর উপরে, এই সমস্ত জিনিসগুলোর উপরে, তাই না? সেই জন্য কি হচ্ছে? অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সবগুলোই যেন উজ্জ্বল এবং চকচকে। ইন দ্য স্মোকলেস এয়ার, সেই ধোঁয়াহীন বাতাসের মধ্যে। আমরা অলরেডি অক্টেভটা শেষ করে ফেললাম। তাহলে এই অক্টেভে আমরা কি পেলাম? কবির এক্সপিরিয়েন্সটা কিন্তু পেলাম। কবি ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে দাঁড়িয়ে যা যা জিনিস দেখলেন সেই অভিজ্ঞতা তিনি এখানে বর্ণনা করলেন। হলো, এইবার এটা তার দেখা হলো। এবার শেষ স্টেটে এসে কবির নিজস্ব অনুভূতি, তিনি কি ভাবছেন সেটা বলা আছে। ইন ইটস ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল, নিয়ার, এটা কাব্যিক ভাষায়, ইন পোয়েটিক ইউজ নিয়ার, দ্যাট মিনস নেভার। নেভারটাকে এটা এইভাবে লেখা হচ্ছে NE', মানে নেভার। নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ। এখানে একটা জিনিস আছে, হিজ। হিজ বলতে তার, হিজ বলতে তার, তার বলতে কার কথা বলা হচ্ছে এখানে? ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম দ্যুতিতে। দ্যুতি, স্প্লেন্ডার হচ্ছে দ্যুতি, দ্যুতি মানে হচ্ছে যে সূর্যের আলো। হ্যাঁ, দ্য ফার্স্ট রে অফ দ্য সান, সূর্যের যে প্রথম আলোটা সেটাকে এখানে বলা হচ্ছে স্প্লেন্ডার। হিজটা হচ্ছে এখানে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনটা কি জিনিস লিখেছে আগে বল? হোয়াট ইজ পার্সনিফিকেশন? পার্সনিফিকেশন হচ্ছে যে কি? when inanimate objects are personified, তাই তো? যখন কোনো অপ্রাণীবাচক বস্তুকে যখন ব্যক্তিত্ব প্রদান করা হয়, কোনো মানুষের মতো করে ভাবা হয়, তার মধ্যে যেন প্রাণ সঞ্চার করা হয়, এইরকম কোনো বস্তুকে যখন করা হয় তখন তাকে বলা হয় পার্সনিফিকেশন, তাই তো? আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, গান শুনিস তোরা, গান করিস তোরা, কিন্তু এগুলোটা যে কাব্যিক ভাব আছে সেটাকেও কিন্তু আমাদের বুঝতে হবে। এটা হয়ে গেল পার্সনিফিকেশন।
এখানে সূর্যকে পার্সনিফাই করা হচ্ছে, সেই জন্য হিজ প্রোনাউনটা দেওয়া হচ্ছে, এবং সূর্যকে এখানে মেল পার্সন হিসেবে দেখা হচ্ছে। অনেক সময় কোশ্চেন ঘুরিয়ে দেয় যে এখানে মেল পার্সনিফিকেশন হিসাবে কাকে বোঝানো হয়েছে। এই যে হিজ কথাটা লেখা আছে, মানে অনেকের নজরে পড়বে না বা পড়ে না, এখানে হিজ বলতে কিন্তু মেল পার্সনিফিকেশন হিসাবে সূর্যকে বোঝানো হয়েছে, একজন পুরুষ হিসাবে। তাহলে তার সেই প্রথম দুটি, ইন ইটস ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। ভ্যালি মানে কি? উপত্যকা। রক হচ্ছে যে পাথর, অর হিল হচ্ছে যে পাহাড়। তাহলে এর মধ্যে পড়েছে, তার মানে ওই সূর্যের যে আলোটা, সেই আলোক ছটাটা এসে কার মধ্যে পড়েছে, কার উপরে পতিত হয়েছে, সেটা কোনো উপত্যকা, সেটা কোনো পাহাড়, কোনো পাথর, ঠিক আছে। নেভার সো আই, আমি কখনোই তা লক্ষ্য করিনি। নেভার ফেল্ট, কখনোই অনুভব করিনি। এ কাম সো ডিপ, এত শান্তি, এত শান্ত অনুভব আমি আগে কখনো করিনি। তার মানে কবির যে অনুভূতিটা যখন তিনি লক্ষ্য করলেন, সেই ভ্যালি, রক বা হিলের মধ্যে যখন সূর্যের আলোটা গিয়ে পড়েছে, তার ফলে যে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে, সেই অপরূপ সৌন্দর্যটা কবিকে এত আনন্দ দান করছে, সেই আনন্দটা কবি কখনোই এর আগে তিনি অনুভব করেননি। তার মানে দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম, সেটা একদম প্রথমবারের মতো কবি অনুভব করছেন এরকম একটা শান্তির অনুভূতি। এ কাম সঠিক, এত গভীর প্রশান্তি, গভীর শান্ত অনুভব কিন্তু তিনি আগে কখনোই করেননি। কখন? যখন এই সূর্যের আলোটা গিয়ে পড়ছে ভ্যালি, রক অথবা হিলের উপরে। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, নদী বয়ে যাচ্ছে তার আপন ছন্দে, আপন গতিতে। তার মানে নদী বয়ে যাওয়ার যে আওয়াজটা কবি অনুভব করতে পারছেন, তাই তো? মিনময় ভালোই বস, ওটা ঠিক শোভনীয় নয়। তার মানে কবি তার আপন ছন্দে, আপন গতিতে বয়ে যাচ্ছে। তার মানে নদী বয়ে যাওয়ার যে শব্দটা, সেটাও কবি অনুভব করতে পারছেন। তার মানে কবি যখন নদী বয়ে যাওয়ার আওয়াজটা পাচ্ছেন, তার মানে এটা বুঝতে হবে যে প্রকৃতি কতটা নিস্তব্ধ, কতটা শান্ত, তাই না? শান্ত বলেই তো কবি জল যে বয়ে যাচ্ছে তার আওয়াজটা পাচ্ছে। তার মানে নদী বয়ে যাওয়ার আওয়াজটা সে নিস্তব্ধতা ভঙ্গ করছে, তাই না? কবিতা তো একটু ঘুরে ফিরে ভাবতে হবে। ডিয়ার গড, হে ঈশ্বরের কাছে একটা আবেদন। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। ভেরি হাউসেস বলতে ওই লন্ডন শহরের প্রত্যেকটা বাড়িকে বোঝানো হচ্ছে। সিম মানে হচ্ছে এখানে মনে হওয়া, অ্যাসলিপ মানে হচ্ছে যে ঘুমন্ত, যেন মনে হচ্ছে প্রত্যেকটা বাড়ি ঘুমন্ত। অ্যাসলিপ মানে তখনও পর্যন্ত তারা ঘুম থেকে ওঠেনি, ঠিক আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সেই মাইটি হার্ট মানে কি রে? মাইটি মানে কি? হার্ট মানে কি? হৃদয়টা কেমন? সেটা মাইটি মানে সুন্দর নয়, মাইটি মানে হচ্ছে শক্তিশালী। মাইটি প্রকাণ্ড, বড়, হিউজ, হ্যাঁ, প্রকাণ্ড বড়। মাইটি মানে প্রচণ্ড বড়, শক্তিধর, এমন কোনো কিছুকে বোঝাতে আমরা মাইটি কথাটা ব্যবহার করি, তাই না? তাহলে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, সেই প্রকাণ্ড বড় হৃদয়টি কি রয়েছে? ইজ লাইং স্টিল, তখনও পর্যন্ত শুয়ে রয়েছে, শায়িত রয়েছে, মানে ঘুমিয়ে রয়েছে, মানে ঘুমে আচ্ছন্ন রয়েছে। তার মানে এখানে প্রকাণ্ড বড় হৃদয় বলতে কার হৃদয়ের কথা বলা হচ্ছে? কে এটা? মাইটি হার্ট রেফার্স টু দ্য সিটি অফ লন্ডন। এখানে মাইটি হার্ট স্ট্যান্ডস ফর দ্য সিটি অফ লন্ডন। এখানে মাইটি হার্ট ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। হলো মেটাফোর। মাইটি হার্টের সঙ্গে তুলনা করা হচ্ছে লন্ডনকে। লন্ডন কেন মাইটি হার্ট? লন্ডন হচ্ছে যে একটা বড় শহর, যে শহরে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে,
তাদের রুজি রোজগারের জন্য, তাদের প্রাণ প্রাণ তাদের জীবিকা নির্বাহ করার জন্য, তাদের প্রাণ টিকিয়ে রাখার জন্য, তাই না? তাহলে সেটা যেন একটা হৃদয়, যেন যেন হৃদয় যেমন মানুষকে বাঁচিয়ে রাখে, তাই না? ঠিক একই রকমভাবে ওই লন্ডন শহরটিও অনেক অনেক মানুষকে বাঁচিয়ে রাখে। তো সেই রকমভাবে এখানে বলা হচ্ছে মাইটি হার্ট, সেই প্রকাণ্ড বড় হৃদয়টি ইজ লাইং স্টিল, তখনও পর্যন্ত কিন্তু শায়িত রয়েছে, তখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে, তখনও পর্যন্ত জেগে ওঠেনি। হলো? যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু, কোনো লাইন না বুঝতে যদি পারিস, প্রশ্ন করতে পারিস। বুঝে নেওয়ার কাজটা এখানেই করে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা বিষয়। বলো, কারো কোনো প্রশ্ন আছে?